দিদির বিয়ের রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বাবা তার সব জিনিসপত্র ওপরের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দিয়েছিল আর বলেছিল যে এই ঘর কেউ যদি খোলে তাহলে আমার মরা মুখ দেখবে। তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল আর অনেক বছর পর্যন্ত ওই ঘরের আশেপাশেই কেউ যেত না। একবার রাত্রিবেলা বাবাকে ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম। তখন আস্তে আস্তে তার পিছু করলাম। ভেতরে যখন উঁকি মারলাম তখন আমি পুরো কেঁপে উঠেছিলাম, কারণ ওখানে আমার নাম অনামিকা আর আমি কোটায় বাস করি। আমার জীবন ভীষণ অদ্ভুতভাবে কেটেছে, কেননা অন্যের করা ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 বোন আর একটা ছোট ভাই ছিল। দিদি ভীষণ সুন্দর ছিল আর খুব সিধে ছিল। বাবার চোখের মণি ছিল সে। বাবা আমার থেকে বেশি আমার বড়দিকে ভালোবাসত। এই জন্য আমি একদম তার মতো করেই চলার চেষ্টা করতাম। সে আটা মাখলে আমি জেদ করতাম যে আমিও আটা মাখবো। সে খাবার বানালে বাবা তার রান্নার খুব প্রশংসা করত, আর তখন যে কোনোভাবেই আমাকেও খাবার বানাতেই হবে। কোথাও এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি শুনেছিলাম বাবা অঙ্কিতাদিকে বলতো যে তোমাকে জীবনে ভেবেচিন্তে চলতে হবে, কেননা তোমার থেকে ছোট ভাই বোনেরা তোমাকে দেখেই শিখবে। আমারও তো অহংকার ছিল যে অঙ্কিতাদি কখনো কোনো ভুল করতেই পারে না, কিন্তু সময় প্রমাণ করে দিল যে এগুলো আমাদের মনের ভুল। দিদিও তো মানুষ ছিল, আর মানুষের জীবনে তো ওঠা নামা দুটোই থাকবে। যেমন কিনা আমি প্রথমেই বলেছি যে আমার দিদি অনেক বেশি সুন্দর ছিল। তাই এবার অঙ্কিতাদির জন্য সমস্ত দিক দিয়ে সম্বন্ধ আসতে লাগলো। এমন মনে হতো যেন আত্মীয়রা নিজেদের মধ্যে জেদ করেছে যে অঙ্কিতাকে আমি নিজের বউ বানাবই। বাবাকে রাজি করানোর জন্য আমাদের আত্মীয় স্বজন চেষ্টা করতে আমাদের বাড়ির চক্কর কাটতে লাগলো। বাবা ভাবলো যে যদি আমি একটা ঘরে আমার মেয়েকে পাঠিয়ে দিই তাহলে অন্য ঘরের লোকেরা আমার উপর রেগে যাবে। এই জন্য বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে দিদির বিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে না দিয়ে বাইরে কোথাও ঠিক করবে। তখন বাবা আন্দাজও করতে পারেনি যে সে কত বড় ভুল করতে চলেছে। বাবার বোঝা উচিত ছিল যে দিদির জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে নিজের কাছে বসিয়ে তার মনের কথা জানার চেষ্টা করা উচিত। তার মাথায় হাত রেখে একবার যদি জিজ্ঞাসা করে নিত যে বাবু, তুমিও তো নিজের ভবিষ্যতের জন্য কিছু ভেবেছ, যদি তোমার মনে কিছু থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো, যদি আমার কাছে বলতে লজ্জা লাগে তাহলে নিজের মাকে বলো। কিন্তু সে এই ব্যাপারে বাড়ির কারোর সাথেই কথা বলে কারোর ইচ্ছা জানতে চায়নি। বাবা বাইরে থেকেই কারোর সাথে কথা বলে দিদির সম্বন্ধ ঠিক করে দিল। একদিন বাবা বলল, আমি অঙ্কিতার সম্বন্ধ পাকা করে দিয়েছি। ভীষণ ভালো লোক ওরা, আমাদের মেয়েকে ভীষণ ভালো রাখবে। মা তো অবাক হয়ে গেল। শুধু মা নয়, আমাদের উপরেও যেন বাজ ভেঙে পড়ল। আমরা 3 ভাই বোন ঘরে বসেছিলাম আর একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এটা কি হয়ে গেল আর কি করে হলো? রাহুল, এটা কি করে হতে পারে? মেয়েদের সম্বন্ধ এভাবে পাকা হয় না। প্রথমে ছেলের বাড়ি থেকে এসে মেয়ে দেখে, তারপর মেয়ের বাড়ির লোকেরও আন্দাজ হয়ে যায় যে মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসা লোকজন কি ধরনের। তারপর ঘর বাড়ি দেখার কথা হয়। আমি তো অবাক হয়ে গেলাম। তুমি এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে আর আমাকে একবার জিজ্ঞাসাও করলে না। বাবা বলল, মহিলারা কম বুদ্ধি সম্পন্ন হয়। আমরা পুরুষরা যেরকম সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি, তোমরা মহিলারা কখনোই তা পারবে না। আচ্ছা, তোমার মনের শান্তির জন্য কাল আমি ছেলের বাড়ি থেকে ছেলেদেরকে ডেকে নিচ্ছি, তারপর তুমি তাদের সাথে কথা বলে নাও। এরপর মায়ের মুখ থেকে আর কোনো কথা শুনতে পেলাম না। বোধহয় সে ভীষণ চিন্তায় পড়ে গেল। এই অভ্যাসটা দিদিরও ছিল। সে বলতে লাগলো, অনামিকা, আমার সাথে কি হচ্ছে? সে ভীষণ চিন্তায় ছিল। আমি তার মনের শান্তির জন্য বললাম, দিদি, কি আবার হবে? তোমার হাত হলুদ হতে চলেছে, তারপর ঘরে সানাই বাজবে। দিদি চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে মা বলতে লাগলো, অঙ্কিতা, আজ তুমি ভালো করে তৈরি হয়ে যেও, তোমায় দেখতে ছেলের বাইরে থেকে লোক আসছে। এবার দিদি নিজেকে আটকাতে পারল না। সে বলতে লাগলো, মা, বাবার থেকে এই আশা করিনি। তখন মা চমকে উঠল আর অঙ্কিতাদির
হাত ধরে বলতে লাগলো, সোনা, আমাকে বলো, যদি তুমি কাউকে পছন্দ করে থাকো তো, তুমি যদি কাউকে বিয়ের জন্য কথা দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হবে না। আমি তোমার বিয়ে সেখানেই দেব যেখানে তুমি চাও। কিন্তু দিদি না বলে মাথা নাড়িয়ে দিল। সে বলতে লাগলো, মা, এরকম কোনো ব্যাপার নেই। তাও আমার মনে অদ্ভুত খেয়াল আসছে। এমন মনে হচ্ছে যে এই বিয়ে আমার জন্য খুশি নিয়ে আসছে না, বরং আমার ভাগ্যের জন্য ধ্বংস নিয়ে আসছে। মা দিদির কথা শুনে চমকে উঠল। এরকম কথা বলার আগে একবারও ভাবলে না যে তোমার মায়ের হৃদয় দিয়ে কি যাবে? মা দিদির গলা জড়িয়ে ধরল। তারপর তারা দিদিকে দেখতে আসলো। এক বৃদ্ধা এসেছিলেন আর একটা যুবতী মেয়ে। তারা বলল যে ছেলের মা কোমায় আছে, এজন্য ঠাকুমা আর বোন এসেছে। যখন মা অঙ্কিতা দিকে নিজের সাথে নিয়ে আসলো, তখন ছেলের ঠাকুমা খুব ভালোবেসে দেখলো। ওই মেয়েটারও দিদিকে ভালো লেগেছিল। সে তো এখন থেকেই দিদিকে বৌদি বলা শুরু করে দিয়েছিল। আর সবার নজর বাঁচিয়ে ছেলের বোন আমার দিদির হাতে ছেলের ফটো ধরিয়ে দিল। ছেলেটার নাম রমেশ ছিল। যখন আমি দিদির হাত থেকে ফটো নিলাম, দেখলাম ছেলেটি ভীষণ সুন্দর। দিদিও তার ফটো দেখে লজ্জা পেয়ে গেল, যখন কিনা মা নিজেও সন্তুষ্টি প্রকাশ করেছিল। ছেলের ঠাকুমা আর বোন দুজনেই ভীষণ সাদাসিধে ছিল। মা বলল, রমেশের সাথে তোমার বাবা দেখা করেছে। সে বলেছিল রমেশ ভীষণ সাদাসিধে ছেলে। সত্যি বলছি অঙ্কিতা, আমার মন এবার যেন শান্তি পেল। তুমি বলো, তোমার কি রায়? দিদিও হ্যাঁ বলল। লজ্জা পেয়ে সে বলল, আমার এই সম্বন্ধে কোনো আপত্তি নেই। তারপর আমাদের ঘর খুশিতে ভরে গেল। কিন্তু কেউ এটা জানতো না যে এই খুশি একদিন সর্বনাশ প্রমাণিত হবে। সবকিছু ভীষণ ভালোভাবে চলছিল। দিদিও খুশি হয়ে প্রত্যেকটা বিষয়ে অংশ নিতে লাগলো। দিদি নিজের পছন্দে বিয়ের পোশাক নিল আর নিজের জুতো নিজেই পছন্দ করলো। শুধু তাই নয়, সে বরের বরযাত্রীর জন্য সমস্ত সাজ সজ্জা নিজের ইচ্ছা মতোই করেছিল। সবকিছু ভালোভাবেই ঘটছিল। কেউ জানতো না যে দিদি নিজের মনে কি সিদ্ধান্ত নিয়েছিল। আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। আমি তো এক সপ্তাহ আগেই ঢাক ঢোল বাজানোর লোকেদের ব্যবস্থা করেছিলাম। মা আমাকে বারণ করেছিল যে মেয়েদের বিয়েতে এতদিন আগে থেকে ঢোল বাজে না, কিন্তু আমি কোথায় শুনেছিলাম কথা। দিদি সমস্ত কষ্ট ভুলে গিয়ে ভীষণ এনজয় করছিল। নিজের ইচ্ছায় আমরা গান পর্যন্ত গাইয়েছিলাম। আমার তো এমন মনে হতো যে যদি সে লজ্জা না পেত, সে নিজেও আমাদের সাথে বসে গান গাইতো। প্রত্যেকটা মুহূর্ত কাটতে লাগলো আর দিদির বিয়ের দিন সামনে আসতে লাগলো। সেদিন দিদি অনেক দামি পার্লার থেকে তৈরি হয়ে আসলো। সে নিজের পছন্দে জামা কাপড় পরেছিল। কিছুক্ষণ পরে যখন বর আসলো, আমি যখন রমেশকে দেখলাম, আমি তো চোখ চেয়ে অবাক হয়ে দেখলাম। সে তো ভীষণ সুন্দর ছিল। আমি ভাবলাম গিয়ে দিদিকে বলি যে তোমার ভাগ্যে তো নবাব লেখা। আমি তাড়াতাড়ি দৌড়ে ঘরে এলাম। তখন ওখানে দিদি ছিল না। আমি অবাক হয়ে গেলাম যে এখনই তো আমি দিদিকে এখানে ছেড়ে গিয়েছিলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তার খোঁজে মায়ের ঘরে গেলাম, তো সেটাও ফাঁকা ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে সে কোথায় চলে গেল? আমি তাড়াতাড়ি বাইরে আসলাম আর মাকে খুঁজতে লাগলাম। দেখলাম মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আমি তার হাত ধরে একটা কোণায় নিয়ে গেলাম আর বললাম, দিদি নেই। মা বলল, নিজের ঘরে হবে। মা, আমি দেখেছি নেই সে, আর তোমার ঘরেও নেই। মা বলল, এইখানেই কোথাও হবে। তারপর মা আবার অতিথিদের আপ্যায়নে চলে গেল। সে এমনভাবে কথা বলছিল যে সে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনাও অনুভব করেনি। তখন আমি মায়ের হাত ধরে একটা ঝটকা দিলাম। আমি বললাম, মা, আমি ভীষণ ভয় পাচ্ছি। মা বলল, চলো প্রথমে তোমার ভয়টাকে দূর করি। আমরা দিদিকে এক ঘর থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। দুইজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর বাবা ফোন পেল। বাবা রুমে আসলো। তার চোখও লাল হয়ে গেছে। সম্ভবত তার এই কষ্ট হচ্ছিল যে তার প্রিয় কন্যা তার সম্মান নষ্ট করেছে। বাবা বলতে লাগলো, অঙ্কিতাকে বলো পণ্ডিতজি এসেছে। মা কাঁদতে কাঁদতে বলল, অঙ্কিতাকে পাওয়া যাচ্ছে না। বাবা অদ্ভুতভাবে মাকে দেখতে লাগলো। তারপর বলল, মানে পাওয়া যাচ্ছে না মানে কি? মা কাঁদতে কাঁদতে বলল, আমি ঘরের কোনা কোনা ওকে খুঁজেছি। বাবা বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলো।
সে বলতে লাগলো, আমার সম্মান মাটিতে মিশে যাবে, কেউ আমাকে এই সম্মানহানি থেকে বাঁচাতে পারবে না। তুমি বলো এবার আমি কি করব, লোকের সামনে কি করে যাব? মাও কাঁদতে লাগলো আর বলল, রাহুল তুমি বিছানার উপর শুয়ে পড়ো, আমি গিয়ে বাহানা বানিয়ে দিচ্ছি যে আমার বরের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে আর এই অবস্থায় আমরা মেয়ের বিয়ে দিতে পারছি না। বাবা বলল, রানী তুমি এতটা সাহস পাচ্ছ কি করে? মা নিজের চোখ মুছল আর বলল, তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। তুমি যদি তোমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখাতে পারতে। মা গিয়ে সবার সামনে বলল যে আমার বর এখন হৃদরোগে আক্রান্ত, এরকম অবস্থায় আমরা মেয়েকে বিদায় করতে পারবো না, দয়া করে আপনারা বর এবং বরযাত্রী নিয়ে ফেরত চলে যান আর তারপর অন্য কোনোদিন নিজের বউকে সাধারণভাবে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবেন। সমস্ত দিক থেকে লোকেরা বলতে লাগলো। মা তো এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে দিল। লোক নানান রকম প্রশ্ন করতে লাগলো, যার জবাব আমাদের কাছে ছিল না। এই জন্য আমরা সবাই একটা ঘরে চুপচাপ বসেছিলাম। আমরা তো কখনো ভাবিনি যে হঠাৎ করে এই ধরনের সমস্যা এসে পড়বে। তারপর রাতে অনেকক্ষণ ধরে অনেক দেরি পর্যন্ত আমাদের বাড়ি খালি হলো। লোক এই অপেক্ষায় বসেছিল যে তারা কোনো না কোনো মুখরোচক খবর পাবে। পুরো রাত আমাদের এইভাবেই জেগে কেটে গেল। সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই অঙ্কিতাদের জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো, ওই ঘরটা যেটা কয়েক বছর ধরে বন্ধ পড়েছিল। ভাই এগিয়ে আসলো আর বলল, বাবা আমি তোমায় সাহায্য করতে চাই। বাবা বলতে লাগলো, আমার কাছে কারোকে আসতে হবে না, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা বলতে লাগলো, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চারা তোমার সাহায্য করে দেবে। বাবা বলল, তুমি আর কোনো কথা বলো না, যদি তুমি আমার খেয়াল করতে তাহলে নিজের মেয়েদেরকে লাগাম দিতে। মা বেচারি লজ্জায় পড়ে গেল। বাবা সমস্ত জিনিসপত্র ছাদের ঘরে ফেলে দিল আর তারপর সেটাকে তালা লাগিয়ে দিল। বাবা বলল, আজকের পর কেউ যদি ওদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মরা মুখ দেখবে। ওই দিনের পর থেকে আমাদের বাড়ির সমস্ত খুশি শেষ হয়ে গিয়েছিল। বাবা আমাদের থেকে লুকিয়ে কান্নাকাটি করত। দিদি চলে যাবার পরে সবাই অনেক সমস্যার মধ্যে ছিল। সব থেকে বেশি সমস্যা আমায় দেখতে হয়েছিল, কেননা বাবা আমার ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সে যখনই আমাকে দেখত ভয় পেত যে এও নিজের দিদির মতো আমার নাক কাটিয়ে চলে যাবে হয়তো। এই ঘটনার 2 সপ্তাহ পরে বাবা সাহস করে নিজে দোকান খুলে নিল, কিন্তু সে বেশিক্ষণ সময় ধরে দোকানেও চালাতে পারত না। সে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো আর তারপর ছাদে চলে যেত। বাবা যখন নিচে আসতো তখন ভীষণ ক্লান্ত লাগতো আর তার চোখ ফুলে যেত। কিন্তু 1 মাস পরে ছেলের বাড়ি থেকে আমাদের কাছে ফোন আসলো। রমেশের ঠাকুমা বলতে লাগলেন, আমরা ভীষণ অবাক হলাম যে আপনারা বরকে ফেরত পাঠিয়ে দিলেন আর আমরা আপনাদের উপর একটু রেগেছিলাম। তারপর মাথা ঠান্ডা করে ভাবলাম আপনাদেরও কোনো সমস্যা থাকতে পারে। এটাও তো হতে পারে আপনার বড় মেয়ে এই সম্বন্ধে না করে দিয়েছে আর আপনি নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে রাহুলের অসুস্থতার বাহানা করেছেন। যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে আমাদের এতেও কোনো আপত্তি নেই, আপনারা যে কোনো একটা মেয়েকে বিয়ে দিন। যদি আপনাদের বড় মেয়ে না মানে তাহলে ছোট মেয়ের সাথে রমেশের বিয়ে দিন, কেননা আমরা অনেক ঘরেতে সম্বন্ধ খুঁজেছি কিন্তু আপনার মেয়েদের মতো কোনো মেয়ে পাইনি। এজন্য আমরা চাই যে কোনো না কোনো ভাবে আমাদের সম্বন্ধ আপনাদের সাথেই হোক। মা ফোন রেখে দিল আর আমাকে বলল, অনামিকা তুমি বলো, তুমি কি এই সম্বন্ধে রাজি? আমি হ্যাঁ বললাম, মা দিদি চলে যাবার পর থেকে বাবা আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। সে আমাকে ঘেন্নার চোখে দেখে। আমি তো এইটাই চাই যে দিন থেকে রাত যেন না হয় আর আমি এখান থেকে চিরজীবনের জন্য যেন চলে যাই, কখনো যেন ফিরে না আসি। মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলো। সে বলল, সোনা, ভাগ্যে তো এটাই লেখা ছিল, অন্যের কৃতকর্মের শাস্তি আমরা পাচ্ছি। আমি চাই যে তোমার ভাগ্য যেন বদলে যায়, কিন্তু আমি কি করব, আমি তো নিজেই বাধ্য। মা এমন ভাবে ভেঙে পড়েছিল যে আমি তাকে সাহস দিতে লাগলাম। আমি বললাম, মা তুমি রেগে যেও না, ভগবান সব ভালো করবেন। আমি নিজের ঘরে চলে গেলাম, কেননা বাবার ফিরে আসার সময় হয়ে গিয়েছিল।
আজ আমার মন অদ্ভুতভাবে ঘাবড়াচ্ছিল, কেননা আমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ঘরের দরজা খোলার সাথে সাথে আমি এসে আমার ঘরের জানালায় বসলাম। বাবা বাড়িতে এসে হল খালি দেখে রান্নাঘরে গেল। পাগলের মতো রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছিল। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এলো হাতে এক গ্লাস দুধ নিয়ে। তার অনুমান সঠিক ছিল না। সে এদিক ওদিক তাকিয়েছিল, যেন কেউ বড় চুরি করছে। যদিও এটা তেমন একটা বড় ব্যাপার ছিল না। একজন মানুষ তার বাড়ির রান্নাঘর থেকে এক গ্লাস দুধ নিতে পারে, যতটা সে চায়। তারপর বাবা গ্লাসটা ধরে আস্তে আস্তে সিঁড়িতে উঠতে লাগলো এবং ছাদের দিকে চলে গেল। আজ আমার চোখ যা দেখলো এটা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমি আমার বাবাকে সন্দেহ করতাম। তখন আমি এই নিয়ে চিন্তিত ছিলাম। বাবা আসার পর মা রুম থেকে বের হলো না কেন? কারণ বাবা বাইরে থেকে আসার সাথে সাথে মা সব ছেড়ে বাবার কাছে আসতো, আর তারপর খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করত, তারপর রুটি বানাতো। আমি গোপনে মায়ের ঘরে গিয়ে জানতে পারি সে ঘুমাচ্ছে। আধ ঘন্টা পর বাবা বারান্দা থেকে নেমে এলো। তার অবস্থা অদ্ভুত হতে থাকে। জীবনে প্রথমবার বাবাকে সন্দেহ করলাম, কারণ এই মুহূর্তে আমার কাছে উত্তর ছিল না। তারপর মাও ঘুম থেকে জেগে উঠল, তাই সে বাবার জন্য রান্না করতে লাগলো। মা খাবার রান্না করে বাবার সামনে রাখলো আর কাছে গিয়ে খাটের উপর বসলো। সে বলতে লাগলো, রাহুল, আজ রমেশের ঠাকুমার ফোন এসেছে। বাবা তার মুখে খাবার সবেমাত্র তুলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি আমার ঘরের জানালা দিয়ে এসব দেখছিলাম। আম্মু বলতে শুরু করলো, তারা বলেছেন যে আপনারা বড় মেয়ে না হলে ছোট মেয়ের সাথে বিয়ে দিন। বাবা সেই তখন খাবার ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে রেগে উঠে দাঁড়িয়ে বলল, ওদেরকে বলো আমার মেয়ের ভাগ্য এখন এতটাও খারাপ না যে সে তোমাদের মতো মানুষের সাথে সম্বন্ধ করে। আম্মু স্তব্ধ হয়ে গেল। এর মানে কি, ওরা ভালো না? বাবা না সূচক মাথা নাড়ল আর বলল, আজকের পর ফোন করলে ধরবে না। তারপর মাও রেগে বলল, তোমার নিজের বুদ্ধিমত্তার উপর তো তোমার অনেক বিশ্বাস ছিল। তোমার মতে মহিলারা কম বুদ্ধিমান, তাহলে এত বড় ভুল কিভাবে করলে? তুমি অঙ্কিতার সম্বন্ধ এত খারাপ মানুষের কাছে কিভাবে করেছিলে? বাবা রেগে দরজা ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আম্মু হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে বলল, অঙ্কিতা, তুমি আমার জীবন নষ্ট করেছ। এখন কি বলবো? আমিও অদ্ভুত চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখন আমি সারাক্ষণ বাবার দিকে নজর রাখতে লাগলাম। সে খুব অদ্ভুত হয়ে গিয়েছিল। মনে হতো না যে সে আমার বাবা। তাকে খুব বিপজ্জনক মনে হতো আমার। কখনো কখনো এমনও হয় যে কোনো ব্যক্তির ক্রিয়াগুলি তাদের মুখ থেকে প্রতিফলিত হতে শুরু করে। বাবার কাজও তার মুখ থেকে দেখা যাচ্ছিল। তার চেহারা এমন হয়ে গিয়েছিল যে কেউ দেখলেই ভয় পায়। তাই তার কাছ থেকে আমি লুকিয়ে থাকতাম। সে যতক্ষণ ঘরে থাকতো আমি আমার ঘর থেকে বের হতাম না। মা সারাক্ষণ নিজের কাজে মগ্ন থাকত, আর ভাই স্কুল থেকে টিউশনে যেত। তারপর টিউশনি থেকে খেলতে যেত, আর অনেক রাতে বাসায় ফিরত। মনে হচ্ছিল সেও যেন বাড়ির পরিবেশ থেকে দূরে থাকতে চায়। এখন আমি সবসময় বাবাকে ছাদে দুধ নিয়ে যেতে দেখতাম। কেন সে দুধের গ্লাসটা ওপরে নিয়ে যায় বুঝতে পারতাম না। আমি এটা নিয়ে অনেক চিন্তা করতাম, এজন্য আমার ঘুম আসতো না। আমি সারাদিন ধরে অঙ্কিতাকে মনে করতাম। অঙ্কিতাদি আমার খুব কাছের এবং খুব ভালো বন্ধু ছিল। ও যদি এত বড় ভুল সিদ্ধান্ত না নিত তাহলে ভালো হতো। অনেক রাত হয়ে গিয়েছিল আর চারপাশ থেকে কুকুরদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি উঠে আমার ঘরের জানালায় বসে পড়লাম। তখন আমি অদ্ভুত কিছু অনুভব করলাম। কেউ যেন আমাদের হল ঘরে হাঁটছিল। আমি যখন খেয়াল করলাম অন্য কেউ না, সে আমার বাবা ছিল। আমি চমকে গিয়েছিলাম। বাবার আন্দাজ দেখে এমন মনে হচ্ছিল যেন সে ভীষণ চিন্তায় ছিল। আমার আজ তার উপরে মায়া হচ্ছিল। আমি ভাবতে লাগলাম, বাবা যদি আমাদের দুজনের মধ্যে এতটা দূরত্ব না বানাতো তাহলে আমি তার কাছে চলে যেতাম, তার দুঃখ কষ্ট ভাগ করে নিতাম। কিছুক্ষণ বাবা হলের মধ্যে হাঁটতে লাগলো আর তারপর সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আমার মাথায় খেয়াল আসলো, আমার বাবার কি খিদে পেয়েছিল? কিছুক্ষণ রান্নাঘরে খটপট করে আওয়াজ হতে লাগলো।
তারপর সে বাইরে বেরিয়ে আসলো। তার হাতে খাবার ছিল আর তার পা সিঁড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর আস্তে আস্তে পুরো সিঁড়ি পেরিয়ে ছাদে চলে গেল বাবা। আমি লুকিয়ে বসেছিলাম যে এ সমস্ত কি? বাবা ছাদে কি করতে যাচ্ছে? কখনো দুধ, কখনো খাবার নিয়ে সে কি করে? কেন যায় সে? এবার আমি অনুভব করছিলাম যে কিছু না কিছু রহস্য আছেই। এজন্য আমি সিদ্ধান্ত নিলাম যে বাবার রহস্য এবার আমি জেনে ছাড়ব। আমার ভয় লাগছিল ভীষণ, কিন্তু আজ সাহস করব বলে সিদ্ধান্ত নিলাম। আমিও আস্তে আস্তে সিঁড়ির ওপর দিয়ে ছাদে পৌঁছে গেলাম। এটা দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে ওই ঘরটা যেখানে দিদির জিনিসপত্র রাখা ছিল সেটা খোলা ছিল আর সেখান থেকে আলো আসতে লাগলো। আমি এগিয়ে যেতে লাগলাম। রুমের দরজা খোলা ছিল বলেই আমি গোপনে ভেতরের পুরো দৃশ্য দেখতে লাগলাম। দিদি ভেতরে বসেছিল। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম। বাবা রুটির টুকরো দিদির মুখে দিচ্ছিল। দুইজনেই চুপ হয়ে গেল, কিন্তু তার চোখ থেকে জল ঝরছিল। এসবের মধ্যে কি ঘটছিল আমার বোঝার বাইরে ছিল সেটা। তারপর অনেকক্ষণ পর বাবা বলল, অঙ্কিতা, তুমি আমার মেয়ে না। দিদি কথা বলল। সে বলতে লাগলো যে আমি তোমার মেয়ে নই, এই জন্য আমায় শাস্তি দেওয়া হচ্ছে। তুমি কি অনামিকার সাথেও তাই করতে পারতে? বাবা বলল, অঙ্কিতা, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু জানো আমি কখনোই অনামিকাকে নিয়ে এসব করতে পারবো না। অঙ্কিতা দিদি কাঁদতে লাগলো। সে বলল, আমি কারণ জানতে চাই, আমাকে এভাবে রাখলে কেন? বাবা বলল, তাহলে শোনো, আজ আমার হাতে অনেক সময় আছে। যাই হোক, আমি রানীকে তার খাবারের ঘুমের ওষুধ দিই, তাই সে সারাদিন এবং সারা রাত ঘুমায়। কিন্তু এই অনামিকাটির কারণে আমি কখনোই বারান্দায় বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমি ভয় পাই যে সে আমাকে সন্দেহ করবে। কিন্তু আজ সবাই ঘুমাচ্ছে, সেই জন্যই আজকে সব বলছি। আমরা দুই ভাই বোন ছিলাম, একজন আমি আর একজন আমার বড় দিদি। সে আমার থেকে 7 বছরের বড়, তাই তার আগে বিয়ে হয়েছিল। বোনের বিয়ের পর আমাদের বাড়িতে অনেক নীরবতা ছেয়েছিল, তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আমাকে বিয়ে দেবেন। তিনি আমার জন্য রানীকে পছন্দ করেছিলেন এবং আমাদের সম্পর্ক পাকা হয়েছিল। কিন্তু সেই দিনগুলোতে আমাদের উপর একটা বিপদ এসে পড়েছিল, কারণ ততদিনে দিদি বিধবা হয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছিল। দিদি একা ফিরে আসেনি, তার কোলে একটি 4 মাসের শিশু কন্যাও ছিল। দিদি খুব পাগলামি করত, না তার হুঁশ ছিল না শিশুটির। আমার মায়েরও বয়স হয়েছিল, সে ছোট মেয়েটিকে সামলাতে পারেনি। এই জন্যই আমার মা আমাকে হুট করে বিয়ে দিয়ে দিলেন। বিয়ের রাতে মা সেই সন্তানকে আমার কোলে তুলে দিয়ে বললেন, এই শিশুটি তোমার এবং রানীর। মায়ের কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু সময়টা এমন ছিল যে অস্বীকার করার সাহস আমার ছিল না বলেই আমি মেয়েটিকে তুলে আমার ঘরে নিয়ে গেলাম এবং মেয়েটিকে আমার স্ত্রীর হাতে তুলে দিলাম। তুমি জানো সেই মেয়েটি তুমি ছিলে। রানী তোমায় কাছের করে তারপর তোমার উপর এত ভালোবাসা বর্ষণ করলো যে আমি ভুলে গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে নাও, বোনের মেয়ে। তুমি যখন কথা বলতে শুরু করো তখন রানীকে বলতে আম্মু। সে তার নিজের মাকে পিসি বলে ডাকতে। দিদির অবস্থা ভালো হয়ে গেলে বাবা মা তার সম্বন্ধ দেখতে শুরু করেন, কিন্তু দিদি নিজেই একটা ছেলের নাম নিয়েছিল যে ওর সাথে আমার বিয়ে দেওয়া উচিত। আমার বাবা আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন যে তুমি ওই ছেলেটিকে তদন্ত করে আমাকে বলো। আমি যখন জানতে পারি ছেলেটি প্রতারক বলে প্রমাণিত হয়েছিল, তাই বাবা বোনকে বলেছে আমি তোমাকে তার সাথে বিয়ে দেব না। আমাদের মনে হলো দিদি সব বুঝতে পেরেছে, কিন্তু দিদি রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের উপর সমস্যা এসে পড়ল, কিভাবে এইসব ঘটলো। বাবা এটা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং তুমি রানীর যত্ন পেয়েছিলে। তারপর আমার ঘরে একটি কন্যা এবং তারপর একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু এত বছর পার হয়ে গেলেও দিদির ভুলটা ভুলতে পারিনি। তারপর সময় চলে গেল এবং আমি তোমাকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে শুরু করলাম। কিন্তু মাঝে মাঝে ভাবতাম তুমিও যদি তোমার মায়ের মতো চলে যেতে তাহলে আমার জীবনটা কঠিন হয়ে যেত। সেজন্য আমি তাড়াতাড়ি তোমার সম্বন্ধ খুঁজে বের করে তোমার বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেটির মা কোমায় ছিলেন, কিন্তু দাদি আর বোন উপস্থিত ছিলেন, তাই ভাবলাম বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো।
কিন্তু কি হলো জানো, যেদিন তোমার বিয়ের লোকজন এসেছিল, ছেলের মা অসুস্থ হয়ে তাতে যোগ দিতে আসেন। তুমি জানো তিনি কে? ছেলেটির মা ছিল আমার বোন আর তোমার আসল মা, মানে ওই ছেলে রমেশ আর তোমার ভাই ছিল। এইসব দেখে আমার খুব মন খারাপ হলো। সেজন্য আমি তোমাকে বলেছিলাম টেরেসে এসে আমার কথা শোনো। তারপর আমি তোমাকে বারান্দার ঘরে তালা দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালের মধ্যে রানীকে সত্যিটা বলবো। কিন্তু একদিন আমি তোমার মাকে বিয়ে করতে দিইনি, সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তাই ভাবলাম এখন তোমার বিয়েও হতে পারেনি, তাই তুমিও যদি বাড়ি থেকে পালিয়ে যাও। তাই আমি তোমাকে এখানে আটকে রেখেছি। কিন্তু ভেবো না যে আমার বোনের মেয়েকে এখানে আটকে রেখে আমি আমার সন্তানদেরকে আদর করে চলেছি। যেদিন থেকে তুমি এখানে তালাবন্ধ ছিলে, সেদিন থেকে আমি অনামিকার সাথেও কথা বলা বন্ধ করেছি। তোমাকে এই বন্ধ ঘরে রেখেছি, তাই অনামিকার সাথেও খুব কড়া ব্যবহার। সে বলতে লাগলো, বাবা, আমি বাড়ি থেকে পালিয়ে গেলেও তোমার সম্মান ধূলিসাৎ হয়ে যেত, আর আমাকে এখানে আটকে রেখেও তোমার ইজ্জত তুমি মাটিতে মিশিয়ে দিচ্ছ। লোকে নিশ্চয়ই বলা বলি করছে যে অঙ্কিতা নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছে, তাই তার বর বউকে না নিয়ে খালি হাতে ফিরে এসেছে। দুজনের কথা বলতে বলতে সকাল হয়ে গেল। বাবা তাড়াতাড়ি উঠে বললেন, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন চলে যাচ্ছি, হয়তো কারোর চোখ খুলে যাবে। আমি দ্রুত এগিয়ে গেলাম আর বললাম, না বাবা, আমি আমার দিদির উপর এমন অত্যাচার হতে দেব না। তার মায়ের ভুলের শাস্তি আমার দিদি পাবে না। ঈশ্বরের আইন তিনি সর্বদা প্রতিশ্রুতি দেন যে ব্যক্তি ভুল করেছে তাকে শাস্তি দেবে। তাহলে মানুষ হয়ে এসব কেন করলে? আমার কথা শুনে বাবা রেগে গেল, আর সে কারণেই সে দ্রুত নিচে নেমে গেল। আমি দিদির হাত ধরে নিচে নেমে এলাম। বাবা এতই লজ্জা পেয়েছিল যে সে খুব ভোরে চলে গিয়েছিল এবং রাতে বাড়ি ফিরে আসে। আর বাবা কাঁদতে কাঁদতে আমাদের সবার কাছে ক্ষমা চাইতে থাকে। প্রথমে দিদি বাবাকে ক্ষমা করে দিল, তারপর আমরা সবাই ক্ষমা করে দিলাম। সবকিছু ঠিক ছিল। বাবা দিদিকে অনুমতি দিয়েছিল এবং সে তার মায়ের সাথে দেখা করতে শুরু করেছিল, এবং খুব শীঘ্রই সে খুব ভালো জায়গায় বিয়ে করতে চলেছে। আমরা আশা করি কঠিন সময় কেটে গেছে, ভবিষ্যতে শুধুই সুখ থাকবে।